আসসালামু আলাইকুম। রনি দ্য অলরাউন্ডারে সবাইকে স্বাগতম। আজকে কথা বলতে যাচ্ছি বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ৩টি ভেন্যুতে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ঢাকার অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে এবং সিলেট এবং চট্টগ্রামের অনুষ্ঠান এখনও বাকি আছে। ঢাকার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ছিলেন রাহাত ফতেহ আলী খান। ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রাহাত আলী বিসিবির কাছ থেকে নিয়েছেন ৩,৪০,০০,০০০ টাকা। যেখানে বিপিএলের গতবারের প্রাইজ মানির বাজেট ছিল ৩,২৮,০০,০০০ টাকা। তাছাড়াও আমরা যদি বলি চ্যাম্পিয়ন্স টিমের কথা বলি, চ্যাম্পিয়ন্স টিমের প্রাইজ মানি ছিল হচ্ছে ২,০০,০০,০০০ টাকা। সেখানে রাহাত ফতেহ আলীকে দেওয়া হয়েছে ৩,৪০,০০,০০০ টাকা। এবারের বিপিএলের থিম সং মাস্কাট এবং এই মিউজিক্যাল ফেস্ট আয়োজনে বিসিবি বরাদ্দ করেছে ৭,০০,০০,০০০ টাকা। এখানে আমার একটা প্রশ্ন হলো, বিসিবি যে কোটি টাকা খরচ করলো এই মিউজিক আয়োজনের জন্য, এতে বিপিএল এর কী লাভ হলো? আপনারাই বলেন যে মিউজিক আয়োজন করে বা হচ্ছে কনসার্ট করে এগুলা করে বিপিএল এর কী লাভ হয়? যে আল্টিমেটলি যদি আমার মাঠের উন্নতি হয়, আমার একটা স্টেডিয়ামের সংখ্যা বাড়ে, তাহলেই কিন্তু আমি মনে করব যে বিপিএল এর উন্নতি হচ্ছে। আল্টিমেটলি আমার ডোমেস্টিকের যখন উন্নতি হবে, আমার জাতীয় টিমও অনেক ভালো করবে। উদ্বোধন অনুষ্ঠানের পিছনে বিসিবি যে ৭,০০,০০,০০০ টাকা খরচ করলো, এই ৭,০০,০০,০০০ টাকা দিয়ে আসলে আমাদের অ্যাচিভমেন্টটা কী? আমাদের ক্রিকেটের কতটুকু উন্নতি হলো? আমরা যদি এই ৭,০০,০০,০০০ টাকা ইনভেস্ট করে বিপিএলকে রাজশাহী স্টেডিয়ামে নিয়ে যেতে পারতাম, তাহলে আমি মনে করি যে এই কনসার্ট আয়োজন করার চেয়ে এটা আরও বেশি ফলপ্রসূ হতো। তার আগে চলুন রাজশাহী স্টেডিয়াম সম্পর্কে আমাদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন কী বলেছেন, সেটা একটু শুনে আসি। বেস্ট পসিবল উইকেট, খুব ভালো স্পোর্টি উইকেট, এখানে রান হয়, খেলাটা সবসময় ভালো হয়, আউটফিল্ড খুব ভালো, মাঠটা কিন্তু রাজশাহীর সব কিছু ঠিক আছে, মানে মোস্টলি ড্রেসিং রুম আর যেগুলি গ্যালারি টেলে আছে সেটা একটু সম্প্রসারণ করলেই আমার মনে হয় আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য রাজশাহী প্রস্তুত। তো আমরা শুনছিলাম হাবিবুল বাশার সুমনের কথা। তো উনি যা বলতেছিলেন যে এখানকার উইকেট অনেক ভালো, ড্রেসিং রুমটা একটু সংস্কার করলেই এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করা সম্ভব। তা আমি মনে করি যে এই কনসার্টের থেকে এই স্টেডিয়ামটা সংস্কার করে এখানে বিপিএল এবং ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে। আমি যদি রাজশাহীর কথা বাদই দিই, আমরা কিন্তু বিপিএলটাকে এই ৭,০০,০০,০০০ টাকা খরচ করে কক্সবাজার স্টেডিয়ামে নিয়ে যেতে পারতাম। কক্সবাজার স্টেডিয়ামে অল্প কিছু সংস্কার করলেই আমরা এখানে ইন্টারন্যাশনাল খেলা চালিয়ে যেতে পারি। পুরাটাই হচ্ছে খোলা মাঠের মতো। কিন্তু এরকম মাঠে কিন্তু ইন্টারন্যাশনাল খেলা অলরেডি চলতেছে। আমরা যেমন নিউজিল্যান্ডে দেখি নেলসনের মাঠের কথা বলতে পারি। আমরা যদি আয়ারল্যান্ডের যে স্টেডিয়ামগুলো দেখি ওদেরও এরকম মাঠের মতো ফাঁকাই স্টেডিয়াম। অনেকে বসে, বসে খেলা দেখে। টেম্পোরারি ওরা হচ্ছে ড্রেসিং রুম এগুলো বানিয়ে নিয়ে তারপর হচ্ছে খেলে। আরও বলতে পারি যে কানাডার যে গ্লোবাল টি-20 হয় সেই মাঠটাও কিন্তু একটা পুরা মাঠ যেখানে স্থায়ী অবকাঠামো নেই। তারপরে হচ্ছে ইউএসের যে মাঠে আমরা ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ এবং হচ্ছে ইউএস টিম খেলছে সেটাও একটা খোলা মাঠ। সেখানে টেম্পোরারি ড্রেসিং রুম বানিয়ে তারপর হচ্ছে খেলা আয়োজন ইন্টারন্যাশনাল খেলা আয়োজন করা হয়। তো সেটা কিন্তু আমরা হচ্ছে কক্সবাজার স্টেডিয়ামে করতে পারি। আর আমি মনে করি যে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ১ম পর্ব শুরু হওয়া উচিত কক্সবাজার স্টেডিয়াম থেকে। কক্সবাজার স্টেডিয়াম থেকে হওয়া উচিত এজন্য, কারণ আমাদের বিপিএল শুরু হয় ডিসেম্বরের লাস্টের দিকে। আর ডিসেম্বরের লাস্টের দিকে হচ্ছে ক্রিসমাসের ছুটি থাকে, তারপরে হচ্ছে 31st নাইটের জন্য কক্সবাজারে প্রচুর পরিমাণ পর্যটক থাকে। বিপিএলটা যদি ওইখান থেকে শুরু হয়, তখন দেখা যাবে যে আমাদের বিপিএলটা ১ম থেকেই জমে যাবে। ছুটির দিনগুলো ছাড়া মিরপুরে তেমন দর্শক হয় না। তো আমার কাছে মনে হচ্ছে কক্সবাজার থেকে এটা হলে ভালো। তো অনেকে বলতে পারেন কক্সবাজারে ফ্লাড লাইট নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কক্সবাজারে যে ম্যাচগুলো হবে সেগুলো আমরা দিনে আয়োজন করতে পারি। দিনে কক্সবাজার ম্যাচগুলো দিনে আয়োজন করলে অন্য স্টেডিয়ামের ম্যাচগুলো রাতে আয়োজন করা যেতে পারে। যেহেতু ওইখানে বিমান ওঠানামা করে একটা ব্যারিয়ারস আছে যে উঁচু ফ্লাড লাইট ওইখানে স্থাপন করা যাবে না। আমার এই ভিডিও দেখে অনেকে বলতে পারেন যে এবার তো স্টেডিয়াম সংখ্যা বাড়ানো সম্ভব না, যেহেতু রিয়েল ইমপ্যাক্টের সাথে আমাদের আগেই একটা চুক্তি আছে, ৩টা স্টেডিয়ামে খেলা হবে, কতগুলো ম্যাচ হবে, ডিএসআর এর সাথে আমাদের একই চুক্তি আছে সেমভাবে। তো আমি মনে করি যদি আসলে ইচ্ছা থাকলে আমরা কিন্তু এটা করতে পারতাম। একটা স্টেডিয়াম যদি আমরা এবার বাড়াইতাম, তাহলে কিন্তু সেই স্টেডিয়ামের দায়িত্বটা কিন্তু আমরা টি স্পোর্টসকে দিতে পারতাম। টি স্পোর্টসের নিজস্ব প্রোডাকশন আছে, তারা নিজেরাই হচ্ছে ওই স্টেডিয়ামটার দায়িত্বটা যদি বিসিবি টি স্পোর্টসকে দিত, তাহলে ওই স্টেডিয়ামটা পুরোটা দায়িত্ব টি স্পোর্টস নিত এবং ওই স্টেডিয়ামটার জন্য তারাই ব্রডকাস্ট করত।
হচ্ছে আর রিয়েল ইমপ্যাক্ট তাদের যে আগের চুক্তি অনুযায়ী যতগুলো ম্যাচ আছে সেই ম্যাচগুলো তারা ব্রডকাস্ট করলেই কিন্তু হচ্ছে আমরা একটা স্টেডিয়াম বেশি পেতাম। তো যাই হোক এবার হয়তো বিসিবি করে নাই। এবার স্টেডিয়াম না বাড়লেও বিসিবি এবার দেখা যাচ্ছে যে আগেরবার থেকে বিপিএলটাকে অনেক গুছানোভাবে নিয়ে এসেছে। আশা করি আমরা এর ধারাবাহিকতায় বিসিবির সামনে আরও গুছিয়ে নিবে। বিসিবি যদি মন থেকে চায় তাহলে আগামী বছরই হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ বিসিবি আয়োজন করতে পারে। এজন্য দেখেন আমাদের ৭ টা দল আছে, আমাদের ৭ টা মাঠ লাগবে। অলরেডি আমরা ৩ টা মাঠ আমাদের ঢাকা, সিলেট, চট্টগ্রাম ৩ টা মাঠ সম্পূর্ণ রেডি। এবার অনেক সংস্কার করা হইছে। পরের বিপিএল এর জন্য আমাদের আর ৪ টা মাঠ লাগবে। তো বিসিবি যদি হচ্ছে বসুন্ধরার যে নিজস্ব মাঠটা আছে ওটা যদি তাদের হোম গ্রাউন্ড হিসেবে বসুন্ধরা কর্তৃপক্ষকে বলে দেয় তাহলে ওনারাও ওনাদের মতো করে ওনারা মাঠটা সংস্কার করে নিবে। আর থাকতেছে ৩ টা মাঠ। তো ৩ টা মাঠের মধ্যে হচ্ছে বিসিবি চাইলে ফতুল্লাটা আগে পানিতে ডোবা ছিল, এটার অনেক কাজ হইছে, মাটি দিয়ে ভরাট করা হইছে। এই স্টেডিয়ামটাকে সংস্কার করতে পারে। যেহেতু এটা আগে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ছিল। আর বিপিএল কিন্তু এটা আইসিসির ইভেন্ট না। এটা হচ্ছে বাংলাদেশের ঘরোয়া লিগের একটা খেলা। তো এইখানে বিসিবি সামান্য কিছু সংস্কার করলেই হচ্ছে আবার ফতুল্লাতে তারা খেলা আয়োজন করতে পারবে। কারণ ফতুল্লার মাঠের অবস্থা এখনো ভালো আছে। কারণ ওটাতে প্রিমিয়ার লিগের খেলাও হচ্ছে। এটার পাশাপাশি যদি হচ্ছে রাজশাহীতে দিকে বিসিবি নজর দেয় এবং কক্সবাজারের কথা তো বললাম। কক্সবাজার, রাজশাহী এবং ফতুল্লা এই ৩ টা স্টেডিয়াম যদি বিসিবি আগামী বিপিএল এর জন্য তারা নিজেরা সংস্কার করে নেয়, আর বসুন্ধরাকে তাদের হোম গ্রাউন্ডের জন্য বসুন্ধরা স্টেডিয়ামটাকে বিসিবি যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে কিন্তু ৪ টা স্টেডিয়াম হয়ে যাচ্ছে। তো এই ৪ টা স্টেডিয়াম আর হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই ৩ টা স্টেডিয়াম মিলে কিন্তু আমাদের ৭ টা স্টেডিয়াম হয়ে যাচ্ছে। তো এই ৭ টা স্টেডিয়াম নিয়ে কিন্তু আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ আয়োজন করতে পারি, যদি বিসিবি চায়। এখন বিশ্বজুড়ে অনেক টি-টোয়েন্টি খেলা হচ্ছে। এই রিয়েল ইমপ্যাক্ট যদি আমাদের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের আয়োজন করতে যদি তারা যদি পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটি দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা টি স্পোর্টসের সাথেও আলোচনা করতে পারি যে কিছু ম্যাচ টি স্পোর্টস আয়োজন করলো, কিছু ম্যাচের দায়িত্ব আমরা হচ্ছে রিয়েল ইমপ্যাক্টকে দিলাম। মানে একটা যৌথ একটা কম্বাইন্ড ভাবে টেলিকাস্টটা যাতে সম্পূর্ণ করতে পারে। আমরা যদি আগামী বছর থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ আয়োজন করতে পারি, তাহলে আমি মনে করি যে বিপিএল অনেক এগিয়ে যাবে। নাইলে বিপিএল এর এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। নেপাল প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের অনেক প্লেয়ার ওইখানে নাম দিচ্ছে কিন্তু তারা বিপিএল এ খেলতে আগ্রহী না। কারণ আমাদের পেমেন্ট ইস্যু আছে। প্রতি বছরই আমাদের টিম পরিবর্তন হয়ে যায়। আমরা যদি ৭ টা ভেন্যুতে বিপিএলকে নিয়ে যেতে পারি এবং হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ আয়োজন করতে পারি তাহলে বিপিএল অনেক এগিয়ে যাবে। আমার বিশ্বাস বিপিএল অনেক এগিয়ে যাবে। একসময় বলা হতো যে আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান। কিন্তু বর্তমানে বিপিএল এর অবস্থান কোথায় সেটা আসলে ক্যামেরার সামনে বলা যায় না। সোশ্যাল মিডিয়াতে বিপিএলকে নিয়ে সবাই অনেক ট্রোল করে। আমরা যদি আগামীতে ৭ টা স্টেডিয়ামে বিপিএল আয়োজন করতে পারি তাহলে আমি মনে করি যে দেশের ক্রিকেটের জন্য এটা একটা বড় পাওয়া হবে। আশা করি বিপিএলটা ভালোভাবে হবে এবং বিপিএল হওয়ার সাথে সাথেই বিসিবি এ নিয়ে হচ্ছে কাজ করবে যাতে আমরা আগামীতে ৭ টা স্টেডিয়ামে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ আয়োজন করতে পারি। যেসব স্টেডিয়ামগুলোতে আমাদের ফ্লাড লাইটের সমস্যা থাকবে আমরা ওই স্টেডিয়ামগুলোতে আমরা দিনের ম্যাচ আয়োজন করব। আর যেসব স্টেডিয়ামগুলো হচ্ছে ভালো অবস্থান আছে ওগুলাতে আমরা রাতের ম্যাচ আয়োজন করতে পারি। এভাবে করলে হয়তো আগামীতে বিপিএল ভালো করবে ইনশাআল্লাহ।